আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী মিরপুর যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য। বাহুবলী আশিক গ্রুপের নৃশংসতার শিকার অনেকে। বিহারীপল্লী সহ বিভিন্ন এলাকায় মাদকের থাবা। সীমান্তে ভারতের কাঁটাতারের বেষ্টনীর বিষয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। অর্থনীতিতে থাকবে না সরকার ও রাজনৈতিক দলে হস্তক্ষেপ, বললেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্ত পরিবর্তনের সুযোগ খতিয়ে দেখছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। হাম ও উপসর্গে ঝরল আরও 9 প্রাণ। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর অধিকাংশই ঢাকার বাইরের। ব্যর্থতা অনুসন্ধানে তদন্তের দাবি সিপিবির। এখন শুনবেন বিস্তারিত। তিলোত্তমা ঢাকা 2 কোটির বেশি মানুষের বসবাস। এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। প্রথম দিনে থাকছে মিরপুরের কিশোর গ্যাং আর মাদকের বিষাক্ত থাবার কথা। মিরপুর 10-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। গত 11 এপ্রিল এমনই এক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর অবস্থায় চলে যান রিকশা চালক শামীম। তার পরিবার জানায়, বাহুবলী গ্যাংয়ের দৌরাত্মে প্রতিনিয়ত প্রাণনাশের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। শামীমকে নিয়ে এই সাক্ষাৎকার ধারণের 2 দিন পর হাসপাতালে মারা যান তিনি। শুধু শামীম নন, বাহুবলীর আতঙ্কে তটস্থ থাকেন এলাকার প্রায় সব মানুষ। এই বাহুবলী এখন জেলে, তবে থেমে নেই তার গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ড। মিরপুর প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেট ভবনটি হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা। দিনের আলোতেও দেখা যায় নেশার আখড়া। চলতি বছরের জানুয়ারিতে একজন মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয় এই ভবনে, এবং তারপর তার মরদেহ ফেলে দেওয়া হয় এই ভাঙা অংশ দিয়ে। এরকম আরো অসংখ্য হত্যা, মাদক এবং ছিনতাইয়ের ঘটনার এক অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত ভবনটিতে, যেখানে স্থানীয়রাও দিনে দুপুরে আসতে রীতিমতো শঙ্কিত হন। ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। দ্রুতই সেটি ভেঙে নতুন করে পরিকল্পনা করার কথা জানিয়েছেন সক্রিয় আশিক গ্যাং। রাজ্য সরকার কি বলছে তা বিবেচ্য নয়। ভারত তাদের সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা হবে। দুপুরে সচিবালয়ে এমন কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে পুশিন ঠেকাতে সর্বদা সতর্ক থাকবে বিজেপি। মন্ত্রী জানান, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের মোট সীমান্ত 2216 কিলোমিটার, যার মধ্যে কাঁটাতারের বেড়া আছে 1653 কিলোমিটার। দেশটির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর এই অংশেও কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গ সামনে এনেছে দেশটির নতুন রাজ্য সরকার। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশটি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কথা বলবে ঢাকা। এর আগে ঈদুল আজহা ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সড়ক মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজি নিয়ে বিরোধী দলীয় নেতার অভিযোগের প্রমাণ চান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদে চাঁদাবাজি বন্ধে বডি অন ক্যামেরা নিয়ে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চালু করা হবে হটলাইন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক এবং শ্রমিক ফেডারেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসি-ভুক্ত দেশ। আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, থাকবে না রাজনৈতিক নিয়োগও, পরিচালিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। সকালে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান অর্থমন্ত্রী আবির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে এমন স্টার্ট আপ অর্থায়নে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান গভর্নর।
দেশে স্টার্টআপ কোম্পানির প্রধান সমস্যা অর্থায়ন। সময় মতো আর্থিক সহায়তা না পেয়ে অনেক উদ্ভাবনী প্রকল্পই আলোর মুখ দেখেনি, আবার অনেকের স্বপ্নই শেষ হয়েছে অঙ্কুরেই। এমন উদ্যোক্তাদের সহায়তার জন্যই গঠন করা হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মঙ্গলবার। ৩৯টি ব্যাংকের অর্থায়নে গঠিত হয়েছে প্রায় ৭০০ কোটি টাকার তহবিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করা হবে, যার মূল লক্ষ্যই হবে কর্মসংস্থান তৈরি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যা পরিচালিত হবে স্বচ্ছতার সাথে। মন্ত্রী জানান, আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। ব্যাংক এবং আর্থিক খাতে যে সংকট তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে সম্মিলিতভাবে চেষ্টা করছে বলেও জানান সরকার। পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বাতিল নয়, বরং যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি পর্যালোচনার পক্ষে সরকার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানান এই কথা। বলেন, চুক্তিটি পর্যালোচনার পর কিছু শর্ত পরিবর্তনে দর কষাকষিতে যেতে পারে সরকার। জনগণের জন্য ক্ষতিকর অন্যান্য চুক্তি পুনর্মূল্যায়নের কথাও জানান তথ্য উপদেষ্টা। এ সময় হামের টিকা কেনার গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তিটি জনসমক্ষে আসার পর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। চুক্তির আওতায় এর মধ্যেই গম আমদানি করেছে সরকার। কথা চলছে 14টি বোয়িং বিমান কেনার বিষয়ে। হামের রোগীরা সবাই ঢাকামুখী। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া ৭৫% রোগী ঢাকার বাইরের। দেশ জুড়ে এই প্রাদুর্ভাবের সাথে যুক্ত হয়েছে নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ। শুধু শিশু নয়, আক্রান্তের তালিকায় আছে প্রাপ্তবয়স্করাও। হামের এমন সংক্রমণ আগে দেখেননি তারা। পরিস্থিতি উদ্বেগজনক। সেবা কার্যক্রম বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সহযোগিতা চেয়েছে হাসপাতালগুলো। এদিকে আজও হামে ৯ জনের মৃত্যু হয়েছে। ৯ দিন ধরে হামে আক্রান্ত শিশুটি। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে রাজধানীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে ঠাঁই তার। 2 দিন না যেতেই স্বাস্থ্যের অবনতি। চিকিৎসকের পরামর্শে স্থানান্তর আইসিইউতে। আব্দুলের মতো শত শত শিশু ভর্তি এই হাসপাতালে। নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ হয়ে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে হাম। হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে দেশ জুড়ে। বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেটে আক্রান্তের হার সবচেয়ে বেশি। রেড জোন হিসেবে আছে ঢাকার উপকণ্ঠ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভার। হামে আক্রান্ত হওয়ার পরে শনাক্তকরণে সময় যাচ্ছে বেশি, ফলে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম নয়, এমনকি আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও আছে। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া 4 ভাগের 3 ভাগ রোগী ঢাকার বাইরের। এবারের টিকা কার্যক্রম 20 তারিখ থেকে শুরু হয়েছে। চিকিৎসকরা বলছেন, 3 সপ্তাহ পর অর্থাৎ আজ থেকে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুরু হবে। ফলে সারা দেশের টিকার কার্যকারিতা মে মাস শেষ হলে পাওয়া যাবে। পরিস্থিতি মোকাবেলায়